আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে রাউন্ড অফ 32 শুরু হতে যাচ্ছে। তবে এই প্রথম রাউন্ডে কি কি ঘটেছে, সামগ্রিকভাবে কি কি বিতর্ক হয়েছে, কোন টিম আপসেট ঘটিয়েছে, কোন টিম তাদের পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করেছে, একটা ছোট্ট সালতাম আমি আপনাদের জন্য। আলজেরিয়া আর অস্ট্রিয়া মিলে কি ম্যাচ ফিক্সিং করে ইরানকে বিশ্বকাপ থেকে বিদায় করেছে এমন আলোচনা উঠলেও এবারের বিশ্বকাপের সেরা ম্যাচের তালিকায় আছে এটি। অবশ্য বারবার কামব্যাকের এই ম্যাচটিকেও পেছনে ফেলে ইরান নিউজিল্যান্ড 2-2 গোলের ড্রর নিখাত ফুটবল থ্রিলার, যেটিকে বলা হচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে সেরা ম্যাচ। সাউথ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে পা রাখল সাউথ আফ্রিকার বাফানাকে অন্যতম সেরা অঘটন বলা যেতেই পারে। তবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ইকুয়েডরের হারিয়ে দেয়া জায়গা পেয়েছে গ্রুপ পর্বের সবচেয়ে সেরা অঘটনে। নবাগত কেপ ভার্দের স্পেনকে রুখে দেওয়াটা ছিল বিস্ময়, আর পোস্টের নিচে 40 বছর বয়সী ভোজেনিয়ার সেভগুলো ছিল দুর্দান্ত। তবে এবারের বিশ্বকাপে সেরা সেভ বলা হচ্ছে সাউথ কোরিয়া ও মেক্সিকো ম্যাচের রাউল র্যাঙ্গেলের এই সেভটিকে। এবারের গ্রুপ পর্বে ছিল নান্দনিক সব গোলের প্রদর্শনী, যার চূড়ায় ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ড ও মরক্কোর বিপক্ষে 4 গোল করে প্রতি ম্যাচে জালের ঠিকানা খুঁজেছেন তিনি। বিশেষ করে মরক্কোর বিপক্ষে তার সেই ট্রেডমার্ক কাট ইনসাইড ফিনিশটি ছিল পিওর ক্লাস। ছোট দেশগুলোর পয়েন্ট অর্জন, ফুটবলের এই অঘটনীত বিশ্বকাপের সৌন্দর্য। আসরে দেখা মিলেছে মেসির আলজেরিয়ার বিপক্ষের দুর্দান্ত ওপেনার, কানাডা ও মিশরের ঐতিহাসিক প্রথম জয়, আর মেসির অল টাইম স্কোরিং রেকর্ডের নতুন মাইলফলক। তবে গ্রহের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর টানা 6 বিশ্বকাপে গোল পাওয়া ছিল আলোচনায়। গ্রুপ পর্বের এই রূপকথা আর ট্র্যাজেডির অধ্যায় চুকিয়ে বিশ্বকাপ এখন প্রবেশ করেছে রাউন্ড অফ 32 নকআউট মঞ্চে, যেখানে আর কোনো ভুলের সুযোগ নেই। এক ম্যাচ হারলেই বিদায়। দ্য রিয়াল ওয়ার্ল্ড কাপ টেস্ট স্টার্টস নাও। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। দ্য রিয়াল ওয়ার্ল্ড কাপ টেস্ট স্টার্টস নাও। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মুজদেবিন তারেক এই মুহূর্তে যুক্ত হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি আছেন। তারেক, ইনিশিয়াল যে কথাটা আসলে আপনাকে জিজ্ঞেস করতে চাই, অনেকগুলো প্রসঙ্গে আপনার সঙ্গে একটু সামারি জানতে চাইবো। প্রথমত সামারি, যেটা রাউন্ড অফ 32 বলি বা রাউন্ড অফ 16 বলি, গ্রুপিংটা এমন হয়েছে, একদিকে মনে হচ্ছে কোপা আমেরিকা, আরেকদিকে মনে হচ্ছে ইউরো। সো হোয়াটস ইউর থট অন দ্যাট? বিষয়টা কিন্তু অনেকটা সেরকমই লাগছে। অনেকটা এরকমই সামি, কারণ অনেক সমীকরণ কিন্তু পাল্টে গেছে। যেখানে আমরা যাদের সম্ভাব্য প্রতিপক্ষ করে আমরা আমাদের মতো করে লাইন আপ করছিলাম, সেই জায়গাগুলো চেঞ্জ হয়েছে। এবং যেটি হচ্ছে যে আপনার কোপা বা লাতিনের দেশগুলো তারা কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা ভালো করেছে, কলম্বিয়া ভালো করেছে, উরুগুয়ে তারা সুযোগ পেয়েছে, এবং ইউরোপের দেশগুলো তারা ভালো করেছে। কিন্তু শেষ দিকে এসে একটা সমীকরণ চেঞ্জ হয়েছে, কারণ এইবারে তো গ্রুপিংটা একটু ডিফারেন্ট ওয়েতে হয়েছে। আগে তো গ্রুপ রানার্স আপ গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে, এক গ্রুপ রানার্স আপ আরেক গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে। এবার তো এখানে বেস্ট থার্ড যেটা 8টা দল, তারা আসাতে কিন্তু সমীকরণটা একটু চেঞ্জ হয়েছে, এবং শেষ মুহূর্তে এসে বেস্ট থার্ডের বেশ কয়েকটা দল নির্ধারণ হয়েছে। সব মিলিয়ে কিন্তু আপনার যে লাইন আপটা সম্ভাব্য ছিল সেটা অনেকটাই পরিবর্তন এসেছে, যে কারণে এরকমটা মনে হচ্ছে। যাক সামি, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, আমরা ডালাসে ছিলাম, আর্জেন্টিনা ম্যাচ সেখানে কভার করেছে। দুটি ম্যাচেই কিন্তু আর্জেন্টিনাকে আমরা জিততে দেখেছি, মানে আর্জেন্টিনাকে জিতিয়ে আমরা এখন হিউস্টনে যাচ্ছি ব্রাজিল সমর্থকদের জন্য। ব্রাজিলের ম্যাচ সেখানে রাউন্ড অফ 32 এবং জাপানের বিপক্ষে তারা খেলবে। সেই ম্যাচের আপডেট এবং স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট এবং সব খবর জানাতে আমরা কিন্তু হিউস্টন যাচ্ছি। এবং এই মুহূর্তে আমি কিন্তু বাস জার্নি করছি, এবং এটা প্রায় 5 ঘন্টার যাত্রাপথ। টেক্সাসের আরেকটা শহর হচ্ছে হিউস্টন, এবং শেষ শহর যেটা মেক্সিকোর বর্ডারে একদম, আর ডালাস হচ্ছে সেন্ট্রালে টেক্সাসে। তো হিউস্টনে একটু গরম বেশি হবে, দর্শকদের সেটা জানিয়ে রাখি, ব্রাজিল একটু গরম বেশি হবে। এবং ডালাসে যেটা ছিল স্টেডিয়াম ছাদ ঢাকা ছিল, হিউস্টনে কিন্তু সেই সুযোগটা নেই। তবে ব্রাজিলের জন্য সেটা সহজ হবে, কারণ এই ওয়েদারে এই তাপমাত্রায় ব্রাজিল খেলে অভ্যস্ত, বিশেষ করে লাতিনের দেশগুলো। জাপান এশিয়ার দেশ, তারা হয়তো এই
ওয়েদারের বিষয়টা তারা কিভাবে সার্ভাইভ করবে, কিভাবে কাটিয়ে উঠবে, সেটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে। তার কন্ডিশন নিয়ে একটু কথা বলতে চাই, আপনি তো ডিফারেন্ট কন্ডিশনও দেখছেন। এই ওয়ার্ল্ড কাপে আসলে কন্ডিশনগুলো কেমন ইম্প্যাক্ট ফেলছে? কিছু স্টেডিয়াম আছে একদম ফুললি এয়ার কন্ডিশন স্টেডিয়ামে খেলা হচ্ছে, আবার কিছু স্টেডিয়ামে একদম ছাদ খোলা অবস্থায় খেলা হচ্ছে। সামগ্রিকভাবে এই আনপ্রেডিক্টেবিলিটিটা খেলার মধ্যে ইম্প্যাক্ট পড়ছে কিনা? বিশেষ করে পর্তুগাল আজকে খুব সম্ভবত অনেক বেশি টায়ার্ড লাগছিল তাদেরকে। নিঃসন্দেহে সামি, এবারের ওয়েদারটা একটা দারুণ ইম্প্যাক্ট বা প্রভাব ফেলছে। কারণ হচ্ছে ইউরোপের দেশগুলো, বিশেষ করে তারা যে ওয়েদারে খেলা অভ্যস্ত, এখানে কিন্তু তারা একদম পুরোপুরি ডিফারেন্ট একটা ওয়েদার। যারা ছাদ খোলা স্টেডিয়ামে খেলছে তাদের জন্য খুবই কঠিন হচ্ছে, এবং মাঠে সেটি কিন্তু বোঝা যায় যে তারা খুব দ্রুত তাদের স্ট্যামিনা ফুরিয়ে আসছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। এবং হয়তো আমি যেটা বললাম যে লাতিনের দেশগুলো তারা কিছুটা অভ্যস্ত, এবং যেটি হচ্ছে যে মায়ামি এবং ডালাস, হিউস্টন, এই স্টেডিয়াম গুলোতে গরমটা অনেক বেশি। এই জায়গাটায় কানসাসে যেটা ছিল যে গরম একটু কম ছিল, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা মাঠের বাইরে যে সময়টা থাকি সেখানে আসলে কিছু সময় আপনি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না। এবং রোদটা এমন রোদ যেটা বাংলাদেশে অনেক গরম থাকে, কিন্তু বাংলাদেশের রোদটা মনে হয় কেন যেন সহনীয়, কিন্তু এই রোদটা একদম মনে হচ্ছে সাথে সাথে আপনার স্কিন পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। তো ফুটবলারদের জন্য সেটা তো, আমি তো বললাম যে শুধু আমরা দাঁড়িয়ে থাকাটা কষ্ট হয়, ফুটবলাররা সেখানে 90 মিনিট তাদেরকে দৌড়াতে হয়, চ্যালেঞ্জ নিয়ে গোল, লক্ষ্য, নানা সমীকরণ থাকে। তো তাদের জন্য এটা একটা বেশ বড় একটা চ্যালেঞ্জ এবারের ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হচ্ছে, এবং এটা সবচেয়ে বড় সাফারার কিন্তু ইউরোপের অনেক দেশ। তারেক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একদম ট্রাভেলিং সময়টাতে আপনি যুক্ত ছিলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। দর্শক, মুজদেবিন তারেক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক এই অবস্থাতে আমাদের আজকের অতিথিদের সঙ্গে যুক্ত হতে চাই। আমাদের আজকে 3জন অতিথি। অ্যাজ ইউজুয়াল আহমেদ বিন পারভেজ থাকেন মাঝখানে, একজন আছেন আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায়, আরেকজন আছেন ওই পাশে, তিনি কোনো জার্সি পরিহিত অবস্থায় নাই, কিন্তু তাদের পরিচয়টাও জানতে চাইব। প্রথমত ওয়েলকাম ব্যাক আহমেদ বিন পারভেজ। গত রাতেও আপনি ছিলেন, আজকে আবার আপনি ফেরত এসেছেন। মাঝে কি আছেন? আমার নাম রিজওয়ান হাসান, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি রেগুলার ফুটবল দেখার চেষ্টা করি, যে ম্যাচগুলো দেখতে পারি না সেগুলো হাইলাইটস দেখি, আর যেগুলো দেখি সেগুলা সবই দেখার চেষ্টা করি। এই পাশে কে আছেন? হ্যালো, আমি অর্থ, আমি মহসিন। আমি ফেসবুকে আর কি ফুটবল ক্রিকেট নিয়ে সাধারণ ভিডিও করি। ওকে, আমরা অর্থর সাথে কথা বলবো। পারভেজ, প্রথমত গ্রুপিং নিয়ে একটু কথা বলতে চাই, যদিও আমাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশনটা এই মুহূর্তে করা সম্ভব হয় নাই। বাট এই যে একদিকে মনে হচ্ছে ইউরো, আর একদিকে মনে হচ্ছে কোপা আমেরিকা, ডেফিনেটলি প্লেয়িং প্যাটার্নটারও তো একটা পরিবর্তন আসবে। এবং সত্যি কথা বলতে যে বাংলাদেশে একটা টার্ম প্রচলিত আছে, সিজনাল ফ্যান্স। অনেকে খুব গর্ববোধ করে একটা বিষয় নিয়ে যে আমি তো রেগুলার ইউরোপিয়ান ফুটবল দেখি। হ্যাঁ, তো যারা হয়তো বা 4 বছরে একবার দেখে তাদেরকে এরকম একটা পচানিও দেয়। বাট এবার একটা বিষয় মনে হচ্ছে কিনা, বা এবার না, এটা প্রতিবার, আপনি যেহেতু অনেকগুলো ওয়ার্ল্ড কাপ দেখেছেন, সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ আর ইউরোপিয়ান ফুটবল, দ্যাটস আ ডিফারেন্ট কাপ অফ টি। ওয়ার্ল্ড কাপে লো ব্লকের টিম থাকে, ফিজিক্যাল ফুটবল খেলা টিম থাকে কলম্বিয়ার মতো, সো আলটিমেটলি টোটালি ডিফারেন্ট। প্রথমত গ্রুপিংটা নিয়ে বলবেন, আর এই যে ইউরোপিয়ান লিগ আর ওয়ার্ল্ড কাপের পার্থক্যের জায়গাটা বলবেন। রাইট, ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মানে এইভাবেই হওয়ার কথা হয়তো ছিল না, তবে একদম লাস্ট রাউন্ড অফ ম্যাচেস গতকাল রাতে বা আজকে সকাল মিলিয়ে যে খেলাগুলো হয়েছে, তার কারণে আসলে এত ধরনের কম্বিনেশন পরিবর্তন হয়ে গেছে যে অ্যাকচুয়ালি এরকমই ঘটনা ঘটছে। আপনি যেটা বললেন, 12টা ইউরোপিয়ান টিম তারা কোয়ালিফাই করেছে এবার রাউন্ড অফ 32-র জন্য, এবং 12টা টিমের মধ্যে 10টা টিমই পড়েছে একটা সেপারেট ব্র্যাকেটে, আর 2টা টিম শুধুমাত্র ইংল্যান্ড এবং নরওয়ে তারা সামহাও পড়ে গেছে ওই ল্যাটিন দলগুলোর সঙ্গে। সো একটা ব্র্যাকেটের মধ্যে আমরা দেখছি যে ল্যাটিন ডমিনেটেড, সেখানে ইকুয়েডর আছে, কলম্বিয়া আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, এবং মাঝখান দিয়ে ইংল্যান্ড এবং নরওয়ে কোথা থেকে যেন এসে পড়লো। আফ্রিকার 9টা দেশ আউট অফ 10 কোয়ালিফাই করেছে, উইচ ওয়াজ ফ্যান্টাস্টিক ফর দেম। সো তিউনিশিয়া বাদে বাকি সব আফ্রিকান দেশ কিন্তু রাউন্ড অফ 32-তে এসেছে, যার মধ্যে সবচেয়ে বিগেস্ট সারপ্রাইজ ছিল কেপ ভার্দে। সো 6টা আফ্রিকান দেশ তারা কিন্তু ওই ল্যাটিন এবং ওই 2জন ইউরোপিয়ানদের ব্র্যাকেটে পড়েছে, আর বাকি 3টা আফ্রিকান দেশ পড়েছে ইউরোপিয়ান যে ব্র্যাকেট সেখানে 10টা ইউরোপিয়ান টিম। সো বুঝতেই পারছেন যে রাউন্ড অফ 32-তে 16টার মধ্যে 10টা টিমই যখন এক জায়গায়, আপনি কিন্তু সেটাকে একটা ইউরো 2026 আলাদা করে বলতে পারেন, যে মিনি ইউরো 2026 হবে একটা ব্র্যাকেটে, আর অন্য ব্র্যাকেটে হবে
ওই কোপা আমেরিকা এবং AFCON অ্যাফকন একসঙ্গে। তো এরকমই একটা ব্যাপার, যারা যারা আলাদা করে ইউরো মিস করেছেন বা অ্যাফকন মিস করেছেন বা আপনি কোপা আমেরিকা মিস করেছেন, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে মিনি ভার্সনে এগুলো এনজয় করতে পারবে রাউন্ড অফ 32 রাউন্ড অফ 16 এর মাধ্যমে। আরেকটা বিষয় যেটা ওই সিজনাল ফ্যানদেরকে যে পচানিটা দেওয়া হয় সেই জায়গাটায় মানে এবার তো অন্তত যারা খেলা দেখছে বলতে তো বাধ্য, আপনি যেটা বললেন যে আফ্রিকান আউট অফ 10 9 টিমস কোয়ালিফাই মানে করেছে, ওদের কোয়ালিফিকেশন রেশিওটা সবচেয়ে বেশি সবগুলো দেশের, সবগুলো কন্টিনেন্টের মধ্যে। সো বোঝাই যাচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটায় ইটস নট আ ইউরোপিয়ান ডমিনেশন, এবং ইউরোপের টিমগুলো আসলে ল্যাটিন টিম কিংবা আফ্রিকার টিমদের সাথে স্ট্রাগল করেছে। সবচেয়ে বড় দুটো উদাহরণ ব্রাজিল এবং পর্তুগাল স্ট্রাগল উইথ কলম্বিয়া, ব্রাজিল স্ট্রাগল উইথ মরক্কো। সো বোঝাই যাচ্ছে যে এই জায়গায় একটা মিনিমাম স্ট্রাগল আছে। বাট ইন্টারেস্টিং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউরোপের টিমগুলো আসলে ইউরোপিয়ান টিমদের সাথে বোধহয় খেলতে বেশি কমফোর্টেবল, এবং এই কারণে একটা কনস্পিরেসি থিওরি আমি শুনছি, সেটা আমি নিশ্চিত জানি না, বাট কনস্পিরেসি থিওরিটা এটা যে ইচ্ছা করে নাকি পর্তুগাল ড্র করেছে যেন তারা ওই ইউরোপ বা ইউরো ব্র্যাকেটের মধ্যে পড়ে, যেখানে তাদের বেশিরভাগ অপোনেন্টই হয়তো ইউরোপ থেকে আসা হবে। কি মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আর ইউরোপিয়ান লিগ ডিফারেন্সটা চোখে পড়ছে? আমি বলবো একটা ব্র্যাকেটের কথা যদি আমি বলতে যাই, লাইক আর্জেন্টিনা ব্রাজিল যে ব্র্যাকেটে, এই ব্র্যাকেটের দিক দিয়ে আমি ওনার সাথে একমত যে আমার একদিকে আমরা কোপা আমেরিকা দেখতে পাচ্ছি, কোপা আমেরিকা অ্যান্ড আফকনের একটা মিক্সচার দেখতে পাচ্ছি, অ্যান্ড আরেকটা ব্র্যাকেটে আমরা ইউরোর মিনি ভার্সন দেখতে পারতেছি। সো আই উইল সে যারা আর কি রেগুলার ফুটবল দেখে না তারা এবার একটু ফ্লেভারটা নিতে পারবে, এটাই। ওকে, অর্থ কি মনে হচ্ছে যে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ আর ইউরোপিয়ান ফুটবলের তো একটা পার্থক্য আছে এবং সেটা বোঝা যাচ্ছে? অবশ্যই, যে আমরা অলস দেখি যে না কোনো একটা টিম ভালো করে খারাপ খেললে, পর্তুগালের সাথে আমরা ম্যাচটা দেখি কলম্বিয়ার, যে পর্তুগাল এতগুলা চান্স মিস করছে, যে কলম্বিয়ার সাথে কলম্বিয়া সবাই অ্যাটাকের উপরে অ্যাটাক করছে, বাট কেউ কিন্তু মানে গোল করতে পারে না ফুল ম্যাচে। কলম্বিয়া কিন্তু 18টা মানে উপরে কিন্তু শর্ট অন টার্গেট নিয়েছে, কিন্তু একটাও কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। তো আফটার অল আমরা আফ্রিকান সব কন্টিনেন্টের ম্যাচগুলো দেখি, কিন্তু ওরা কিন্তু ফাইট করছে সবাই সাথে সবাই। তো আফ্রিকার টিমগুলো খুব হার্ড মনে হচ্ছে, এবার সবগুলো টিম হার্ড মনে হচ্ছে। তো আমরা এজ এ আর্জেন্টিনা ফ্যান বলতে চাই আমাদের আফ্রিকান টিমের সাথে কিন্তু আমরা রাউন্ড অফ 32 পার করতে হবে। সো এটা খুব হার্ড একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। ওকে, সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তবে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জায়গা হচ্ছে সেমি অটোমেটেড অফসাইড। আমরা একটু দেখতে চাই যে পায়ের নখের কারণে ইরান কিভাবে আসলে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারে না। আজকে আমরা দেখলাম কলম্বিয়া তারা পায়ের নখের জন্য অফসাইডের শিকার হয়েছে। একটু দেখবো, পারভেজ একটু পুরো বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। আমরা জানি যে এটা ইরানের সেই ইনসিডেন্টটা, পায়ের জাস্ট নখের এই জায়গাটা। আমরা একটু কলম্বিয়াটা দেখি। সেম কলম্বিয়ারটা ওকে, এটা ইরানের সেই জায়গাটা। কলম্বিয়ারটাও যদি আমরা ওকে, এটা ইরানের সেই ইনসিডেন্ট যেটা ছিল, সেই অফসাইডের ইনসিডেন্টটা কলম্বিয়ার এক্স্যাক্টলি। এখানে কলম্বিয়ার এটা আরো ন্যারো গ্যাপ। আমরা জানি যে আসলে সেমি অটোমেটেড অফসাইডের ওই জায়গাটা যদি আমরা একটু প্লে করি, তাহলে এই প্রযুক্তিটা আসলে কতগুলো ফ্যাক্টরের উপর বেস করে কাজ হয়। প্রত্যেকটা প্লেয়ারের গায়ে 29টা ডেটা পয়েন্ট আছে, এবং প্রত্যেকটা ডেটা পয়েন্ট পার সেকেন্ডে 50টা করে ইনফরমেশন প্রোভাইড করে, এবং সেই সঙ্গে বলের ভেতরেও কিন্তু সেই টেকনোলজিক্যাল জায়গাটা আছে যেখানে বল হয়তো বা প্রতি সেকেন্ডে 500টা ডেটা ট্রান্সফার করছে। সো আলটিমেটলি একটা বল থ্রু করার সময় অ্যাটাকার কই ছিলেন, ডিফেন্ডার কই ছিলেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে তার বডি ছিল, কি ছিল, বলের অবস্থাটা কেমন ছিল, এই সব কিছু একদম সূক্ষ্মভাবে, আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্লেয়ারের গায়ে কিন্তু 29টার মতো ডেটা পয়েন্ট থাকে, এবং সেই 29টার মতো ডেটা পয়েন্ট প্রতি সেকেন্ডে 50টা ইনফরমেশন দেয়। পারভেজ, এতটা ইউনিক হওয়ার কি দরকার আছে, বা এতটা অ্যাকুরেট হওয়ার কি দরকার আছে আসলে? এটা আসলে আপনি চিন্তা করেন, আপনি নিজে যেহেতু ক্রিকেটের কমেন্ট্রি করেন ইন্টারন্যাশনাল লেভেলে, সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয়? ফর এক্সাম্পল, প্রোডাকশন টিম যদি আপনাকে সঠিক ফ্রেম রেটটা না দিতে পারে, সেই ক্ষেত্রে একটা স্টাম্পিং বা একটা রান আউটের ঘটনায় মানে কোন ফ্রেমটাতে আসলে সবচেয়ে অ্যাকুরেটলি ধরা যায়, যত বেশি ফ্রেম রেট, যত বেশি অ্যাকুরেসি, তত আপনার সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনা। তো ওই জায়গা থেকে আমি বলবো যে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে এই লেভেলের অ্যাকুরেসি নিয়ে আসা সম্ভব হচ্ছে। সো যেটা সম্ভব সেটাকে তো আর আপনি ডিসকার্ড করে বলতে পারেন না যে আমরা এর চেয়েও পুয়ার কোয়ালিটি কিছু একটা দিই। কিন্তু আপনি আমাকে এইটা বলেন যে এইটা কি আসলে? আমি বলি, এখানে আমার লজিকটা এরকম যে আপনি যখন একজন ফরওয়ার্ড হবেন, যেহেতু আপনি জানেন যে একদম লেজার বিম দিয়ে টান দেওয়া একটা লাইন আপনার সামনে দিয়ে যাবে, সো আপনাকে আসলে এমন ভাবেই রান নিতে হবে যেন অ্যাট এনি পয়েন্ট এতটা ক্লোজ মার্জিনও যেন না থাকে।
বেসিক্যালি মার্জিনটাই কমানোর চেষ্টা করতে হবে এবং সেটা প্লেয়িং সাইড থেকে অ্যাডজাস্টমেন্টটা আমার মনে হয় আসতে হবে, বিকজ ইফ দ্য টেকনোলজি ইজ দেয়ার, আপনি তো এই হেয়ারলাইন ব্যাপারগুলোকে আসলে অ্যাভয়েড করতে পারবেন না। তারা ক্যাচ করে ফেলবে, বিকজ সেটা টেকনোলজি। সে কিন্তু ইমোশন বুঝবে না যে না এত সূক্ষ্ম, ছাড় দেই, হবে না। লাইনটা টেনে ফেললে একবার আপনি পড়ে গেলেন বিপদে। সো আপনার নোখ বেরিয়ে থাকলেও অনেক বিপদ। আমি নিজেও মানসিকভাবে অনেকবার কষ্ট পেয়েছি এই ধরনের একটা সিচুয়েশনে আমার ক্লাবের জন্য, যখন হ্যাঁ এই ব্যাপারগুলো যখন ঘটেছে আমার খুবই বাজে লেগেছে যে এই ধরনের অফসাইডও হচ্ছে, আগে তো হতো না, না হলে হয়তো নিস্টেল রয়ের কিছু গোল বাদ পড়ে যেত। বাট আনফরচুনেট ব্যাপার যে এখন এটা আছে। সো প্লেয়ারদেরকেই আসলে অ্যাডজাস্ট করতে হবে, দ্য প্র্যাকটিস হ্যাজ টু অ্যাডজাস্ট যে কিভাবে এই অফসাইড ট্র্যাপটা থেকে আসলে বাঁচা যায়, বিকজ এই ধরনের হেয়ারলাইন সিচুয়েশন হবে, আপনাকে ধরে নিয়েই ফুটবলটা খেলতে হবে এখন, ইফ দ্য টেকনোলজি এক্সিস্ট। কি মনে হয় এতটা অ্যাকুরেট হওয়ার কি প্রয়োজন আছে? আমি একজন ফুটবল ফ্যান হিসেবে আমি একটু ইমোশনাল জায়গা থেকেই বলি, বিকজ এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই আসলে হরিবল একটা মোমেন্ট। লাইক এইরকম এতটা অ্যাকুরেট অফসাইড, লাইক জাস্ট নখের একটু পার্ট খালি, এখানে দেখাই যাচ্ছে, এটা দেখাই যাচ্ছে। হ্যাঁ, তো এইসব বিষয় একটু কনসিডার করা উচিত। আমি ইমোশনাল জায়গা থেকে বললাম, বিকজ আমি অ্যাজ আ ম্যানচেস্টার সিটি ফ্যান অনেক এরকম মোমেন্টের শিকার হয়েছি। আমি ক্লাব ফুটবলে এরকম সিচুয়েশন আসলে মানে এগুলা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্ট করে। অর্থ ক্রিকেটে যেমন আম্পায়ার কল বলে একটা কথা আছে না, আমরা ক্রিকেট যখন দেখি, এইখানেও কি এরকম কোনো কিছু দরকার? মানে এতটা অ্যাকুরেট হলে তো সেটা আসলে সমস্যা। এখন বিএআর এর জিনিসটা হয়ে গেছে যে ইরানের ম্যাচটা খুব খারাপ লেগেছে, যে না একদম মানে লাস্ট মোমেন্টে এসে ওরা গোলটা করে কিন্তু গোলটা পেলো না। সো ওই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। বাট অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান বয় 2014 সালেই যখন গুঞ্জন হিগুয়েইন গোলটা করেছিল, বিআরে কিন্তু বাদ পড়েছিল গোলটা। তো এটা খুবই বিআরটা খুবই খারাপ লেগেছে জিনিসটা, ভিআরটা খুবই খারাপ লেগেছে। ওয়েল, আমরা এবার একটু আরেকটা প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া ম্যাচটা। মানে এই ম্যাচটার শেষের 5 মিনিট মনে হচ্ছিল দুপক্ষ নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করছে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে 92 নম্বর মিনিটে গোল হলো, 94 নম্বর মিনিটে একটা সাব হলো, 95 নম্বর মিনিটে গিয়ে আরেকটা গোল হলো। মানে ইরান 92 নম্বর মিনিটে ওয়ার্ল্ড কাপে থাকলো, 96 নম্বর মিনিটে ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেল। তারপরে সরাসরি জিজ্ঞেস করি, এই ম্যাচটা কি পাতানো ছিল? না, আমার কাছে মনে হয় এটা পাতানো ছিল না। এবং পাতানোর বিষয়টা কি, আপনি এখন আপনার দুই টিমেরই যদি সুবিধা হয় এরকম একটা রেজাল্ট, সেই রেজাল্টটা বের করার জন্য যদি দুই টিম চেষ্টা করে, সেটাকে কি আপনি পাতানো বলবেন, নাকি অন্য কোনো মিনিং দিয়ে পাতানোকে আপনি মানে ডিফাইন করবেন? আমার কাছে মনে হয়েছে যে আলজেরিয়া অস্ট্রেলিয়া দুই টিমেরই আসলে চাহিদা ছিল যা, তারা সেটা তাদের স্বার্থে করেছে। ইটস নট যে অন্য কাউকে বাদ করতে হবে, অন্য কারো দিকে তারা তাকিয়ে চিন্তা করছে তাকে আমরা বাদ করে দিই। তাদের নিজের দলের নিজের স্বার্থের কারণেই তারা আসলে এই পারফরমেন্সটা দিয়েছে। তারপর আমি বলবো 92তম মিনিটে গোলটা কে দিয়েছিল? আলজেরিয়া দিয়ে কিন্তু লিড পেয়ে গিয়েছিল, কারণ দে নিডেড দ্য উইন। মাহরেজের গোলে তারা এগিয়ে গেল, কিন্তু একটা মাস্টার স্ট্রোক সাবস্টিটিউশন। ভাই, আপনি যখন একটা 6'7" প্লেয়ারকে নামাবেন, সাবস্টিটিউশনটাই দেখতে চাই। সাসা কালাজে তার প্রোফাইলটা একটু দেখতে চাই। এই যে মাস্টার স্ট্রোকটা 2 মিটার লম্বা, এবং ওই কারণেই ডেফিনেটলি ওই কারণে যে হেডটা করবে, এবং 1 মিনিটের মাথায় সেটাই হয়ে গেল, নেমে সেটা করলেন। সো এটাকে আমি বলবো যে অস্ট্রিয়ার হেড কোচ র্যাগনিকের একটা মাস্টার স্ট্রোক, যে তিনি আসলে বুঝতে পারছেন যে হারলে কিন্তু থার্ড হয়ে যাবেন, থার্ড হলে একটা ডিফিকাল্ট অপোনেন্টকে ফেস করতে হতে পারে। সো তিনি সেকেন্ডে থাকতে চান, তার অপশনগুলোকে সব নামিয়েছেন এবং সেখান থেকে একটা গোল এসেছে, প্লেন অ্যান্ড সিম্পল। বাট টু বি অনেস্ট, আমরা যদি পুরো 90 মিনিটের কার্যক্রম দেখি, সেখানে অনেকেই ম্যাচটা দেখেন নাই ফর শিওর, কারণ সবাই আর্জেন্টিনার ওই জর্ডানের ম্যাচ দেখছিলেন, একই টাইমে হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে দুই টিমেরই আসলে উদ্দেশ্য ছিল হারবো না, কারণ হারলে বিপদ। সো আলজেরিয়া চেষ্টা করেছে জেতার, থেকে 90 মিনিট পর্যন্ত আপনি যেরকম ভাবে দেখেছেন যে কিন্তু মনে হয়েছে যে কেউ জিততে চাইছে না। মিনিটে মানে রিয়াদ মাহরেজের কি হলো, রাইট, উনি ভাবলেন যে না, আমাদের সঙ্গে অস্ট্রিয়ার একটা পূর্ব শত্রুতা আছে, একটা পলিটিক্যাল টার্মোয়েল কিন্তু তাদের ছিল। সো ওইটা চিন্তা করেই কিনা আমি জানি না, বাট মাহরেজ গোলটা দিয়ে ফেললেন। দেওয়ার পরে আলজেরিয়া গেল এগিয়ে, তারা কিন্তু ভালো অবস্থায় আছে, অস্ট্রিয়াও চলে যাবে রাউন্ড অফ 32-তে, বাট পজিশন চেঞ্জ হয়ে যেত যদি ওই রেজাল্টটা আসতো। সো they did what they had to do, তারা নামিয়ে দিয়েছে তাদের 6 ফুট 7 ইঞ্চি স্ট্রাইকার। এটা একটা মাস্টার স্ট্রোকই ছিল। কি মনে হয়, এই ম্যাচটা কি পাতানো ছিল, নাকি এটা জাস্ট কোচের মাস্টার স্ট্রোকে ঘটনাটা ঘটলো? আমি এটা পাতানো বলবো না, বোথ প্লেড ফর দ্য উইন, দুইটা টিমই জেতার জন্য খেলেছে। সো আই ওয়াজ রুটিং ফর আলজেরিয়া, ফর রিয়াদ মাহরেজ, সিন্স হি ইজ আ লেজেন্ড অফ ম্যানচেস্টার সিটি। বাট আমি বলবো র্যালফ র্যাগনিক খুবই গেগেন প্রেসিং টাইপের ফুটবল খেলে, আমি যতটুকু জানি। সো এখানে দুইটা টিমই জেতার জন্য খেলছে। সো আফটার অল রেজাল্টটা ড্র হয়েছে, বাট আসলে ইরান ওয়াজ আনলাকি, বিকজ ওরা আগেও একটা অফসাইডের জন্য মানে একটা গোল বাতিল হয়েছিল, দেন পরে
এখন আরো কয়টা কন্ডিশন ছিল, কোনো কন্ডিশনই তারা মিট করতে পারেনি। condition তিনটা কন্ডিশন ছিল, এটা yeah. কালকে আমরা দেখিয়েছি তিনটা কন্ডিশন ছিল, বাট দে কুডন্ট মেক ইট আনফরচুনেটলি। অর্থ এই ম্যাচ কি পাতানো মনে হয়েছে কোনো দিক থেকে? কারণ সোশ্যাল মিডিয়া, যদি আমরা সোশ্যাল মিডিয়ার পক্ষ চিন্তা করি তাহলে আমাদের এখন বলা উচিত আসলে যে এই ম্যাচটা পাতানো ছিল, ইরানকে বাদ দেওয়ার জন্য এরকম করা না, হয়েছে। এই বিশ্বকাপের শুরুর থেকে দেখবেন সবাই খুব একটা দারুণ ফুটবল খেলতেছে, সব টিমরা খুব দারুণ ফুটবল খেলতেছে। তো আমার কাছে এই ম্যাচটা অ্যাজ ইউজুয়াল বাকি ম্যাচগুলোর মতো মনে হয়েছে যে সবাই দুই টিমই খুব দারুণ খেলেছে। তো ইজ আনলাকি ফর ইরান যে ওরা ম্যাচটা জিতার জন্য কনভার্ট করতে পারেনি, ড্র হয়েছে আলটিমেটলি। সো ইটস ব্যাড লাক ফর দেম। পারপাস এই দুইটা টিমকে নিয়ে যদি জিজ্ঞেস করি, ডেফিনেটলি অস্ট্রিয়া এর আগের দিন আমরা দেখলাম আর্জেন্টিনার এগেনস্টে তারা হেভি গেগেন প্রেসিং করছিলেন, বাট একটা পর্যায়ে গিয়ে পেরে ওঠে নাই। আলজেরিয়া ইনিশিয়াল স্টেজে আসলে খুব ভঙ্গুর মনে হচ্ছিল, বাট দুটা টিমই গেছে রাউন্ড অফ 32-তে। কতটুকু সাস্টেইন করতে পারে আসলে এই দুটো টিম? এই দুটো টিম খুব বেশি দূর না, টু বি অনেস্ট। মানে যেহেতু একটা এক্সট্রা রাউন্ড অ্যাড হয়েছে, রাউন্ড অফ 32, আপনি আসলে টাইটেল এক্সপেক্টেন্ট এবং ডার্ক হর্সেরও নিচের লেভেলের অনেক টিমকে পেয়ে যাবেন এখানে। সো ওই জায়গায় এই টিমগুলো মোটামুটি তারা তাদের সেরা সাকসেসটাই পেয়েছে এবং সেভাবে করে তারা রাউন্ড অফ 32-তে এসেছে। যে একটু পরে সাউথ আফ্রিকার খেলা কানাডার সঙ্গে, দুই দলের জন্যই কিন্তু একটা মনিউমেন্টাল ব্যাপার যে আমরা নকআউট পর্বে এসেছি। সো এতটুকুই তাদের বিশাল অ্যাচিভমেন্ট। অস্ট্রিয়ার ক্ষেত্রে আমি বলবো যে তাদের অ্যাম্বিশন বেশি থাকতে পারে, বাট যে ধরনের ব্র্যাকেটে পড়েছে, যে অপোনেন্ট আছে, টাফ হবে। স্পেনের সাথেই পড়ে গেছে রাউন্ড অফ 32-তে, ইট উইল বি ভেরি টাফ। আর আলজেরিয়া, তারা আসলে তাদের সেরা ফুটবলটা টু বি অনেস্ট খেলতে পারেনি। আফ্রিকার যে 9টা দল এসেছে, ওয়ান অফ দ্য উইকেস্ট আই থিঙ্ক আউট অফ দ্য 9 টিমস, সেটা হচ্ছে আলজেরিয়া। সো তাদের কাছ থেকে আমি খুব বেশি কিছু আসলে এক্সপেক্ট করি না, টু বি অনেস্ট। যদি জানতে চাই যে প্রথম রাউন্ডে সবচাইতে বেশি সারপ্রাইজিং আপনার কাছে কি লেগেছে, বা প্রথম রাউন্ডের আপনার কাছে ওই সারপ্রাইজিং এলিমেন্টগুলো কিংবা শকিং এলিমেন্টগুলো কোনগুলো? খুবই ইজি অ্যানসার, যদি টিম ওয়াইজ বলি, এটা কেপ ভার্দে ছাড়া আর কোনো টিম না। কারণ ইরানের মতো কেপ ভার্দেও 0 গোল ডিফারেন্স নিয়ে 3 ম্যাচে 3টা ড্র করেছে, সামহাউ তাদের গ্রুপে তারা কিন্তু সেকেন্ড হয়ে গেছে। এই কেপ ভার্দে যদি থার্ড হয়ে যেত তারা কিন্তু হয়তো কোয়ালিফাই করতো না, ইরানের মতো একটা ইকুয়েশন পড়ে যেত তাদের। সো দে ওয়ার ভেরি লাকি যে গ্রুপে তারা পড়েছে। উরুগুয়েও খারাপ খেলেছে, তারাও ড্র করেছে, সেভাবে করে কেপ ভার্দে উঠে গেছে। এবং কেপ ভার্দে টু মি এই পুরো ওয়ার্ল্ড কাপের সোফার মানে দ্য বিগেস্ট স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড কাপ ইজ কেপ ভার্দে। কেপ ভার্দে কিংবা কুরাসাওয়ার মতো দেশগুলো দেখে বাংলাদেশকে আসলে প্রত্যাশা করতে পারে কিনা যে একটা সময় র্যাঙ্কিংটা যদি বাংলাদেশ আসলে বিল্ড আপ করতে পারে, র্যাঙ্কিংটা আগাতে পারে, ইউ নেভার নো, 48 দলের বিশ্বকাপ হয়েছে, কোনো এক সময় সুযোগ বাংলাদেশেরও আসতে পারে 10 বছর, 20 বছর, 30 বছর পর। বাট একটা ইন্সপিরেশন নেওয়া যায় কিনা এই টিমগুলো থেকে? অবশ্যই, যেহেতু ওরা একটা আইল্যান্ড কান্ট্রি হয়ে, যেহেতু ওরা 5 লাখ বা এরকম সামহাউ, যাই হোক, তো ওরা আইল্যান্ড কান্ট্রি হয়ে যদি করতে পারে, আমাদের তো মানে আমাদের আরো শেমফুল হওয়া উচিত। হোয়াট এভার, আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে ফুটবল কালচারটা বিল্ড আপ করতে হবে, যেটা অনেক বড় একটা বিষয়। লাইক মানুষজন 4 বছর পর ফুটবল দেখতেছে, সেটা না করে মানুষজন যাতে ক্লাব ফুটবলের দিকেও নজর দেয়, ক্লাব ফুটবলও যাতে দেখে, বিশেষ করে লোকাল ক্লাব ফুটবল, যেমন আবাহনী মোহামেডান যে ম্যাচগুলো হয় বা এমনি লিগের যে ম্যাচগুলো হয়, সেগুলোর দিকে যাতে মানুষজন ইন্টারেস্টেড হয়, তাহলে অ্যাকচুয়াল ফুটবল রিভলিউশনটা ঘটানো সম্ভব হবে। গুড টু সি যে এখনকার প্রজন্মের কেউ আবাহনী মোহামেডানের নাম বলছে, এটা আমার মনে হয় যে খুব রেয়ার কাইন্ড অফ একটা সিনারিও। দেখিনি, আমি আমার আব্বু থেকে শুনছি। কারণ আমাদের এই প্রজন্মের কথা যদি চিন্তা করি, তাহলে এই প্রজন্মে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ক্লাব ফুটবলের ক্রেজটা ওইরকম ভাবে নাই যতটা জাতীয় দলের ক্রেজটা আছে। অর্থ আমি জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গেও মাঝে মধ্যে কাজ করা হয়, অ্যাজ এ ফটোগ্রাফারও আপনি কাজ করেছেন। সো আলটিমেটলি কি মনে হয় যে ন্যাশনাল টিমের তো একটা ক্রেজ তো আছে, বাট দিন শেষে একটা দেশের ফুটবল তো বিল্ড করে তার ডোমেস্টিক ফুটবলের জায়গাটা। এইটা আমরা দেখি দুপুরবেলা কাঠ ফাটা রোদের মধ্যে খেলা হয়, ঠিকঠাক মতো স্টেডিয়ামও পাওয়া যায় না, একদম উইক ডেজে খেলা হয়। সো মনে হয় যে এই জায়গাগুলোতে যদি ক্রেজ ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের ফুটবলের একটা প্রমিজিং অ্যাসপেক্ট আছে। বাংলাদেশ যে লিগগুলো হচ্ছে, তো এগুলো দর্শক ফিরানোর একটা উপায় যে লাইক আরো বেশি বেশি প্রচার প্রচারণা করতে হবে। প্রচার প্রচারণা ছাড়া কোনো উপায় নেই। তো হয়তো আমরা স্কেজুলটা চেঞ্জ করতে হবে, 3টা-4টা বাজে ম্যাচ না ফেলে হয়তো একটু সন্ধ্যার দিকে বা কোনো একটা উইকেন্ডেতে একটু ম্যাচগুলো, হাইপ ম্যাচগুলো ফেলালে হয়তো আমরা ক্রেজিয়াস ফিরে আনতে পারবো আসলে মাঠে। তো বাংলাদেশের ডোমেস্টিক লিগগুলোতে আরেকটু জোর দিলে বাহুরে একটু, তো মনে হয় আরেকটু বেশি ভালো হয়। সেক্ষেত্রে কেপ ভার্দে বা কুরাসাওয়ার মতো একটা ইতিহাস বাংলাদেশও লিখে ফেলতে পারে। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি আবার আমন্ত্রণ ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। আমরা একটু কলম্বিয়া পর্তুগালের ফরমেশনটা দেখতে চাই। পারভেজ, একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই আসলে এই ম্যাচটা নিয়ে।
আপনি ইনিশিয়াল ফরমেশনটা যদি দেখেন, লুকস লাইক আ ভেরি ইজি 4-2-3-1, যেখানে তাদের কর্ডোবা ফরওয়ার্ড পজিশনটায় দাঁড়িয়ে আছেন এবং হামেস রড্রিগেজ সবচেয়ে মূল ভূমিকাটা আসলে পালন করছেন। 2014-এর পর আমার মনে হয় এই হামেস রড্রিগেজকে হঠাৎ করে আবারও কলম্বিয়া নতুন করে খুঁজে পেয়েছে। তার লেট এজে এসেও তিনি যে ধরনের পারফরমেন্স দিয়েছেন। লুইস ডিয়াজ এক্সপেক্টেড ছিল তিনি ফ্ল্যাঙ্ক ধরে থাকবেন, বাট আমি সারপ্রাইজড হয়েছি মূলত এই জন আরিয়াসের পারফরমেন্স নিয়ে এবং পুয়ের্তা এবং লার্মার পারফরমেন্স নিয়ে, যারা কালকে দুজন আমরা কিন্তু সেন্টার মিড হিসেবে পুয়ের্তাকে নিয়ে খেলেছেন। কথা বলছিলাম যে আলটিমেটলি পুয়ের্তা এই জায়গাটাতে বেশ ভালো ভূমিকা রেখেছে, অসাধারণ ভূমিকা রেখেছেন এবং শুধুমাত্র তার পাসিং চ্যানেলস লার্মার সঙ্গে এবং ডিফেন্সিভ যেই প্লেয়ারটা রয়েছে আমরা একটু ডাভিনসন পাসিং সানচেজ, চ্যানেলটা দেখলে পারভেজের জন্য হয়তো বা বুঝতে একটু সুবিধা হবে। একটু পাসিং চ্যানেলটা দেখতে চাই পরের। শুধুমাত্র সেন্টার ফরওয়ার্ড ব্যতীত তারা কিন্তু পুরো পাসিং নেটওয়ার্কটা একসঙ্গে ছিল। দেন আমরা আবার আগের ছবিটাতে যদি ফেরত যাই, পারভেজের জন্য ব্যাখ্যা করতে সুবিধা হবে। ইয়েস, আমরা সেবাস্টিয়ান লার্মাকে দেখছিলাম ডিফেন্সিভ মিডের সেন্ট্রাল পজিশনটা ধরতে, তার সামনে হামেস রড্রিগেজ, এই দুজন এবং সেই সাথে জন আরিয়াস এবং পুয়ের্তা, এই চারজনের মধ্যে আপনি দেখবেন ওই লিঙ্কেজের দাগগুলো সবচেয়ে বেশি ঘন। তার মানে দ্য ইন্টারচেঞ্জ বিটুইন দেম ওয়াজ দ্য মোস্ট। এবং সার্কুলেশনের জায়গাটা দেখেন, সেন্টার থেকে অন দ্য রাইট সাইড তাদের সার্কুলেশনের বেশি মাত্রায় পজিশনগুলো নুনো ছিল। মেন্ডেজের ওই So, জায়গাটা। এই এলাকাটা কেন তারা টার্গেট করেছে আমার কাছে মনে হয় খুব ইজি ছিল, বিকজ ক্যান্সেলো ডিফেন্সিভলি আরো একটু সলিড এবং একটু পেছনে খেলেছেন। নুনো মেন্ডেজ সবসময় ওভারল্যাপ করে চলে যান, তাকে ওই যে লেফট ফুটেড আশরাফ হাকিমির মতো ট্রিট করতে হয়। সো তার ফেলে যাওয়া জায়গাটাকেই আসলে এক্সপ্লয়েট করতে চেয়েছে। এবং এই জায়গায় হামেস রড্রিগেজের একটা রোল কিভাবে ছিল, তিনি একজন লেফট ফুটেড প্লেয়ার, কিন্তু তিনি মাঝখানে দাঁড়ানোতে ওই যে তার বা পা থেকে একটা ডিস্ট্রিবিউশনের সুযোগ বা অ্যাঙ্গেলটা তৈরি করা পাসে, সেটা কিন্তু তিনি রাইট সাইডে বেশি তৈরি করতে পেরেছেন। ইভেন লুইস দিয়াজকে অনেক বেশি আমরা লাইনের সঙ্গে অ্যাটাচড অবস্থায় দেখেছি। এটার কারণটা কি এরকম যে মাচাদো খুব বেশি ওঠেন নাই সেই জায়গাটাতে? এক্স্যাক্টলি, তিনি হচ্ছে উইথটা ধরেছেন অন্য প্রান্তে। এবং এদিক থেকে আপনি চিন্তা করেন, কলম্বিয়া তাদের একটা মেইন অস্ত্র যিনি আছেন তাকে কিন্তু গতকাল নামানুনি শুরু থেকে, মুনোজের কথা বলছি। সো এছাড়াই তারা যেই পারফরমেন্সটা দিয়েছে, আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ যে এই লেভেলের এনার্জি, এই লেভেলের কোয়ালিটি তারা আনবেন। পুয়ের্তাকে নিয়ে আসলে আলাদা করে কিছু বলতেই হবে। গতকাল আপনি প্রসঙ্গটা এনেছিলেন, আমি আসলে দেখছিলাম রেসিং স্যান্টান্ডারের সেগুন্ডা ডিভিশনে খেলা স্প্যানিশ লিগের প্লেয়ার, তাকে নিয়ে এত হাইপ কেন? গতকাল কিন্তু তিনি শট নিয়েছেন তিনটা, মানে সামনে এসেও সেকেন্ড ম্যান রানও নিয়েছেন। সো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, তাদের এনার্জি এবং মূলত তাদের ওই সেন্টার মিড, এই অ্যাটাকিং মিড এবং অপোনেন্ট ওয়াইজ আপনি দেখবেন চেঞ্জ হবে। হয়তো পরবর্তী কোনো দিন তারা যদি রাইট ফ্ল্যাঙ্ক অ্যাটাক করে, দেখবেন লুইস ডিয়াজের সঙ্গে কিন্তু কানেকশনটা আরো বেশি স্ট্রং। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। যে পরিমাণ ফিজিক্যাল ফুটবল তারা খেলে, আপনার কাছে কি মনে হয় যে সামনে যারা প্রতিপক্ষ আছে, হয়তোবা কলম্বিয়া উঠতে পারবে না খুব বেশি দূর পর্যন্ত, কিন্তু দুই একটা ইনজুর্ড প্লেয়ার বানিয়ে তারপর তারা ছাড়বে? বলা যায় না, সেটা আসলে যে কলম্বিয়া ভার্সেস ঘানা যে ম্যাচটা শনিবার 4 জুলাই, সেই ম্যাচটা দেখলে বুঝতে পারবো। বাট তারা এভাবেই ফুটবলটা খেলে। যারা কোপা আমেরিকা দেখেছেন তারা খুব ভালো মতন জানেন, আমি শিওর 2 আর্জেন্টাইন ফ্যান তারা কোপা আমেরিকা দেখেছেন। এবং কলম্বিয়ার সঙ্গে আসলে জেতা খুব টাফ। তারা ফিজিক্যালও হবে, আপনাকে ভালো মতন মানে আপনার টাইপের ফুটবল খেলতে দিবে না, এবং সামহাও তারা সেটাকেও যে এক্সট্রা টাইম পেনাল্টি যদি তারা নিজেরাও নাচ করতে পারে সেই জায়গায় নিয়ে যাবে। সো খেলার ধরন যা আছে সেটা দিয়ে তারা সাকসেস পায় এবং আমার মনে হয় যে এই ফিজিক্যাল ফুটবলটা তারা কাজে লাগাবে। ওই ঘানার এগেনস্টেও সিমিলার একটা প্যাটার্নে হয়তো তারা নামবে, বাট কাজটা এতটা সহজ হয়তো হবে না। পর্তুগাল আমার কাছে মনে হচ্ছে, টু বি অনেস্ট, গতকাল ফিজিক্যালি বেশ দুর্বল ছিল, বেশ দুর্বল ছিল। তার ফিজিক্যালিটির জায়গা থেকেই আসলে ধরা খেয়েছে। ইভেন পজিশনাল ফুটবল যদি আমি পারভেজ একটু বলি, তাহলে একটা বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে, তাদের একজন প্লেয়ার থেকে আরেকজন প্লেয়ারের দূরত্ব অনেক বেশি ছিল উইথ দ্য বল। মানে মনে হচ্ছিল যে একজন এক মাথায়, একজন গুলিস্তান আরেকজন দামরাই। না না, এরকম ডিসটেন্স ছিল, এরকম হয়েছে। এবং এটা হওয়ার পেছনেও কিছু কারণ আছে। আমার মনে হয় একটা কনফিডেন্স থাকে। ফর এক্সাম্পল, আপনি যখন টেকনিক্যালি খুব সাউন্ড একজন প্লেয়ার হন, আপনার পা থেকে যা বের হবে সেই পাসের ওয়েটটা খুবই ভালো থাকার কথা। সো তখন আসলে আপনি চিন্তা করবেন কি, অ্যাট্রাক্ট করার চেষ্টা করবেন আপনি অন দ্য বল থাকা অবস্থায় প্রতিপক্ষের 2-1 জনকে। তারপর যদি আপনি সেই প্রেসটাকে কাটিয়ে একটা ফ্রি ম্যানকে বল দিতে পারেন যিনি দূরে আছেন, কাজটা কিন্তু সহজ হয়। বাট প্রবলেম হয়েছে পর্তুগালের যেটা, তারা এতটা স্ট্যাটিক ছিল, এত দূরে থাকা প্লেয়ারটাকেও কিন্তু 1-2 জন মার্ক করে রেখেছেন। সো দিন শেষে এই যে ডিস্টেন্স ক্রিয়েট করেও প্রতিপক্ষকে ড্র্যাগ করে আনার যে পরিকল্পনা, সেটা কিন্তু তাদের কাজে দেয়নি। দিন শেষে সাইডওয়েজ পাস করেছে। আপনি তো কলম্বিয়ার পাস ম্যাপটা দেখেছেন, পর্তুগালেরটা দেখলে দেখবেন ভার্টিক্যাল কিছু নেই, পুরোটাই হচ্ছে হরিজন্টাল। কি মনে হয় এই ম্যাচটাতে আসলে ইউরোপ ভার্সেস সাউথ আমেরিকা ফিজিক্যাল ফুটবলে পেরে ওঠে নাই নাকি? এখানে আসলে মানে আমি আসলে ম্যাচটা দেখি নাই তো, বাট আমি যতটুকু বলতে পারি যে যতটুকু হাইলাইটস দেখছি সে অনুযায়ী যদি বলি, কোস্তা হ্যাড আ গ্রেট পারফরমেন্স। কোস্তা না থাকলে অলমোস্ট 2টা তো কনসিড করতেই পর্তুগাল।
সো পর্তুগালের এখন যে অবস্থা লাইক মানে ওদের কোচের জন্যই ওরা আসলে স্ট্রাগল করতেছে মেইন কথা। লাইক এত ভালো একটা মিডফিল্ড একটা ট্রিও নিয়েও লাইক ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, দেন জও নেভেস, এই তিনজনকে নিয়েও আসলে যদি তারা মানে স্ট্রাগল করে আসলে সেখানে কিছু বলার নেই। লাইক এটা কোচের ব্যর্থতা। এরকম দুইটা পিএসজি প্লেয়ার, একজন ইউনাইটেডের প্রিমিয়ার লিগের টপ অ্যাসিস্ট প্রোভাইডার, হিস্টোরি ব্রেকার, লাইক একজন হিস্টোরি ব্রেক করছে আর বাকি দুইজন তো ইউসিএল জিতছে। সো এই টিম নিয়ে আসলে এরকম পারফরমেন্স দিলে সেখানে আসলে কিছু বলা থাকে না। হতাশা তার মধ্যে দেখতে পাচ্ছি। অর্থর কাছে আমার আসলে হতাশা না, লাইক আমি ডেফিনেটলি মানে খেলা অনুযায়ী লাইক ওদের থেকে এক্সপেকটেশন আরো বেশি ছিল। অর্থর কাছে কি মনে হয় যে পর্তুগালের কাছ থেকে এক্সপেকটেশন যা ছিল সেটা ফুলফিল করতে পারে নাই, নাকি আবার একটা তত্ত্ব কিন্তু আছে যে পর্তুগাল ওই দিকে যাবে না দেখে আলটিমেটলি তারা অ্যাভয়েড করতে চেয়েছে, এই ম্যাচটা ড্র করতে চেয়েছে? না, আসলে পর্তুগালের একটা শেয়ার্ড মিডফিল্ডার একটা ডিও আছে, বিনিতি আর ব্রুনো ফার্নান্দেজ। তো এত সুন্দর একটা মিডফিল্ডিং ডিও প্লাস স্ট্রাইকে রোনালদো। তো আমার মনে হয় খুব ডিসঅ্যাপয়েন্টেড একটা ম্যাচ ছিল পর্তুগাল থেকে। তো লাস্ট ম্যাচে কিন্তু রোনালদো একটা দুইটা গোল করার পরে কিন্তু এই ম্যাচে খুবই একটা ডিসঅ্যাপয়েন্টেড পারফরমেন্স ছিল রোনালদো থেকে। তো এটা একদম প্রত্যাশার বাইরে একটা ম্যাচ খেলেছে পর্তুগাল। পারফেক্ট এই জায়গাটা নিয়ে সেটা হচ্ছে যে রোনালদোর পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে যে বিষয়টা সবার রোনালদোকে নিয়ে একটাই কমপ্লেন যে রোনালদো প্রেসিংটা করেন না বা রোনালদো প্রেসিংটা করতে যান নাই। উজবেকিস্তানের সঙ্গে ম্যাচে তাকে কিছু প্রেসিং করতে দেখা গেছে, এই ম্যাচে রোনালদোকে আসলে প্রেসিং করতে দেখা যায় নাই ওইভাবে। তো এইটা কি আসলে টিম রোল রোনালদোর, নাকি এটা এই ক্ষেত্রে তিনি আসলে ইচ্ছা করে প্রেসিং করেন না? আমার কাছে মনে হয় যে প্রেসিং এর যে বিষয়টা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আপনার প্লেইং প্যাটার্নের উপর ডিপেন্ড করে। এখন পর্তুগাল দেখা যাচ্ছে ফর এক্সাম্পল কঙ্গোর সাথে কিংবা উজবেকিস্তানের সাথে তাদের পজিশন ছিল 70%-এর উপরে। তো 70%-এর উপরে বল আপনার যেহেতু পায়ে আছে তার মানে কিন্তু আপনার বলই আপনার পায়ে, আপনার তো অফ দ্য বল প্রেস করতে হচ্ছে না তেমন। আপনি 70% বল নিয়ে আসলে কি করছেন সেটা নিয়ে আরো বড় প্রশ্ন আসা উচিত। কারণ রোনালদোকে যদি ফিড করা হয় 70% পজিশন নিয়ে, যদি আপনি কঙ্গোর সাথে মাত্র 7টা চান্স ক্রিয়েট করেন টোটাল, রোনালদোকে 2টা মাত্র সুযোগ দেন, তাও ভালো সুযোগ না, তো এই সিচুয়েশন ক্রিয়েট করলে তো আসলে তিনি প্রেসিং করুক আর নাই করুক আপনি তো গোল পাচ্ছেন না। গোল না পেলে আপনি কিভাবে ম্যাচ জিতবেন? সো আমার কাছে মনে হয় পর্তুগালের মেইন প্রবলেম প্রেসিংটা না রোনালদোর। পর্তুগালের মূল সমস্যা হচ্ছে এত সংখ্যক পজিশনটাকে তারা আসলে ইউটিলাইজ করতে পারছে না প্রপারলি। ওকে, আমরা একটু সানচেজের পরিসংখ্যানটা দেখতে চাই যে আজকে সানচেজ যেভাবে বোতলবন্দি করে রেখেছিলেন সবাইকে এবং সেই সঙ্গে যেইভাবে তিনি একটা গোলও স্কোর করেছেন, বাট আনফরচুনেটলি মানে এখানে পারভেজ পুরো বিষয়টা আছে, আপনি দেখেন 6টা ক্লিয়ারেন্স করেছেন। পর্তুগাল অনেকগুলো চান্সও পেয়েছিল, চান্সগুলো আসলে ওইভাবে তারা কাজে লাগাতে পারেন। 2টা শট তিনি ব্লক করেছেন, সাকসেসফুল ফাইনাল থার্ডে গিয়ে পাস দিয়েছেন আবার 9টা। সো এই প্লেয়ারটা একটা বড় ইম্প্যাক্ট তো রেখেছেন। একটা কথা হচ্ছিল, কমেন্টেটররা বলছিলেন যে 41 বছর আর 23 বছর, পার্থক্যটা কি এখানে করেছে কিনা? না, এখানে ডেফিনেটলি একটা পার্থক্য আছে এবং আপনি দেখবেন যে দেখেন এরিয়াল ডুয়েলস 1 এখানেও কিন্তু 3টার মধ্যে তিনি 2টো জিতেছেন, অর্থাৎ এরিয়ালিও তার সাথে পেরে ওঠে নাই। ক্লিয়ারেন্স করেছেন তিনি, শর্ট ব্লক করেছেন, হি ওয়াজ ফ্যান্টাস্টিক ফর কলম্বিয়া। এবং তার পিচ হিট ম্যাপটা যদি দেখেন, রাইট সাইড অফ সেন্টার ব্যাক পজিশনগুলোতে তিনি অপারেট করেছেন। ইম্পর্টেন্ট একটা প্লেসে পাঁচোর জায়গায়, পাঁচো কিন্তু এই কলম্বিয়া দলের মূল সেন্টার ডিফেন্ডার ফ্রম দুঃখিত নট পাঁচো, দাভিনসন সানচেজ। সো তার এই পারফরমেন্সটা আমার কাছে মনে হয় যে এক্সপেক্টেডই ছিল এবং তার তো আবার প্রিমিয়ার লিগ ক্রেডেনশিয়ালসও আছে। তিনি একটা সময় টটেনহাম হটস্পার হয়ে বহুদিন খেলেছেন। সো ওই এক্সপেরিয়েন্সটা তিনি মনে হয় কাজে লাগিয়েছেন এগেইনস্ট সামওয়ান লাইক রোনালদো, যিনি আসলে ওই ডিফেন্ডারদের সঙ্গে আসলে ঠেলে দাঁড়িয়ে থাকতে চাইছেন বা তাদেরকে ডিস্টার্ব করতে চাইছেন। তাকে আমার দাভিনসন সানচেজকে আমার কোনোভাবে আসলে ডিস্টার্ব মনে হয় নাই। মানে হি ওয়াজ ভেরি গুড ইন হোয়াট হি হ্যাড টু ডু। এই ফিজিক্যালিটিটা ইম্প্যাক্ট ফেলেছে কিনা? আই থিংক ইয়েস, বিকজ আমি ল্যাটিন ফুটবল যতটুকু দেখছি ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং অ্যান্ড অপোনেন্টের সাথে ফিজিক্যালি বেশি ইন্টারফেয়ার করার চেষ্টা করে। সেটা আসলে ইউরোপিয়ান টিমগুলোর জন্য স্ট্রাগল করার বড় কারণ। নেইমারকে একবার 14 সালে তো মেরেই দিল। আই রিমেম্বার দ্যাট। এরপর থেকে অ্যাকচুয়ালি নেইমার আসলে লাইক হি কুডন্ট প্লে লাইক হিমসেলফ। অর্থ এই ফিজিক্যালিটি একটা ইম্প্যাক্ট ফেলেছে কিনা? অবশ্যই, মানে লাইক বড়ি ছড়িয়ে আসছিল 90 মিনিট একটা খেলা, একটা ডিফেন্ডারের অনেক কিছু হলে মানে ব্লকিং রাখা, সবাইকে স্ট্রাইকিং পজিশনে যে ঢুকতেছে, মানে লাইক ব্লক করা ইজ টু মাচ টাফ ফর এ ডিফেন্ডার। তো সেন্টার ব্যাক হিসেবে খুবই দারুণ পারফরমেন্স করেছে 90 মিনিট খেলে। সো yes, he's the main man for Colombia. এবং দেখেন 7 that's his rating for a defender to have a 7 rating is quite good. এই জায়গায় পর্তুগালের প্রিপারেশনের ঘাটতি মনে হয়েছে এরকম ফিজিক্যালিটির এগেইনস্টে?
ডিফিকাল্ট বলা আসলে, মানে আপনি পর্তুগাল যখন ইউরো খেলেছিল ফর এক্সাম্পল, তারা যে ইউরোটা জিতেছে সেখানেও কিন্তু দে হ্যাড টু প্লে এগেইনস্ট সাম ফিজিক্যাল ডিফেন্ডার্স, ওরকমও কিন্তু ডিফেন্ডার আছে অপোজিশনে থাকবে, তবে স্টাইলের একটা তফাৎ আছে, কতটুকু অ্যাগ্রেসিভলি আপনাকে চার্জ করতে আসছে সেই ডিফেন্ডারটা, সেইগুলোর একটা ব্যাপার থাকতে পারে। এবং আমার কাছে লিটারালি গতকাল মনে হয়েছে যে পর্তুগাল ফিজিক্যালি আসলে বুলিড হয়েছে, দে ওয়ার নট আপ ফর ইট, একটা ফিজিক্যাল ব্যাটেলের জন্য তারা আপ না ছিল না। তো ওই জায়গাটাতেই আমার মনে হয় যে তাদের মানসিকভাবেও প্রস্তুত থাকতে হবে যে উই হ্যাভ টু গো ফর দোজ 50-50 চান্সেস। সেকেন্ড বল আপনি উইন করতে পারছেন না, প্রত্যেকটা এরিয়াল বল আপনি হেরে যাচ্ছেন, প্রত্যেকবার যখন কোলিশন হচ্ছে আপনি পরাজিত হয়ে ফিরে আসছেন, ডিফিকাল্ট। মানে এভাবে তো আর ধরেন ফিজিক্যাল টিমের সাথে আপনি পেরে উঠতে পারবেন না, এবং সেটাই ঘটেছে তাদের হোয়াটস সাথে। ইউর থট অন হামেস রদ্রিগেজ? তার পরিসংখ্যানটা আছে সেটা দেখবো, বাট এই ভদ্রলোককে ক্লাব ফুটবলে কেউ নিতে চায় না, নিলেও বেশি দিন রাখতে চায় না, বাট ডেফিনেটলি হি ইজ অ্যান অ্যাসেট ফর কলম্বিয়া। আমরা তার পরিসংখ্যানটা একটু দেখবো যে আসলে এই ম্যাচটাতে তিনি কেমন করেছেন। হি প্লেড ব্রিলিয়েন্ট, চমৎকার খেলা খেলেছেন। হোয়াটস ইউর থট অন দ্যাট? আমি প্রথমে হিট ম্যাপটা দিয়ে একটু শুরু করি। হামেস রদ্রিগেজের অপারেটিং এরিয়া দুটাই ছিল দুটো ফ্ল্যাঙ্ক ধরে, বাট তার অরিজিনাল ফরমেশন ওয়াইজ পজিশন কিন্তু অ্যাটাকিং মিড, অর্থাৎ বিহাইন্ড দ্য স্ট্রাইকার। তো তার মুভমেন্টগুলো দুই সাইডে থাকার কারণে দুই ধরনের অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তিনি যখন লেফট সাইডে গিয়েছেন সেখান থেকে তার ক্রসেসের সংখ্যা এসেছে, যখন রাইট সাইডে এসেছেন সেখান থেকে কাটিং করে তারপর তিনি অ্যাসিস্টগুলো দিচ্ছিলেন। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে তার একটা ইনেট কোয়ালিটি আছে। 2014-তে তো তিনি গোল্ডেন বলের নমিনেশনেও ছিলেন, টপ টায়ারেই ছিলেন, পেয়েছিলেন তো বোধহয়। সো ওই যে সিচুয়েশনটা তৈরি করা, ওটাই মনে হচ্ছে যে আফটার 12 ইয়ার্স হামেস রদ্রিগেজকে আবারও নতুন রূপে কলম্বিয়া ফিরে পেয়েছে, এবং হি হ্যাজ বেটার প্লেয়ার্স অ্যারাউন্ড হিম যারা অ্যাকচুয়ালি তাকে প্রোটেক্ট করছে। অনেকটা মিনি মেসি ধরনের সিচুয়েশন, যে তাকে প্রোটেক্ট করার জন্য অনেক ফিজিক্যাল প্লেয়াররা আছেন আর্জেন্টিনায়, অনেকটা হামেস রদ্রিগেজ তার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য তাকে কিন্তু আশপাশ থেকে তার ওই লার্মা কিংবা অন্য যারা মিডফিল্ডাররা আছেন, পুয়ের্তা, তারা কিন্তু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেরকম ভাবে। সো ভেরি গুড পারফরমেন্স, এবং আমার মনে হচ্ছে যে তিনি সামনেও আসলে বেশ সমস্যায় ফেলবেন অপোনেন্টদের। এই ওয়ার্ল্ড কাপে কেমন মনে হয়েছে রদ্রিগেজকে? একটা আমি পুনর্মিলনই ছিল সেই জায়গাটাতে, it's রোনালদো like এবং a- রদ্রিগেজ সেম রিয়াল টিমে মাদ্রিদের। খেলেছিলেন Real হ্যাঁ, Madrid। they used to play for together, স্যার কি বলতেছি, যাই হোক একই সঙ্গে হ্যাঁ, একই সাথে খেলতো তারা। তো বেসিক্যালি হামেস রদ্রিগেজকে অনেকদিন পরে দেখলাম, সো এটা আসলে মানে ও আদৌ কোন ক্লাবে খেলে আমি জানি না, বাট হি প্লেড অ্যামেজিং। কত কি মনে হচ্ছে হামেস রদ্রিগেজের ওভারঅল মাঠের পারফরম্যান্স? আমরা পিচ ম্যাপটা দেখছি তার, মানে একদম এই পাশ ওই পাশ দুইটা পোরশনই খেলেছে। হাউ হি প্লেড? He played so well, but আমরা হামেস রদ্রিগেজের একটা মিথ আছে যে 4 বছর পর পর ওনাকে আমরা দেখতে পাই শুধু ওয়ার্ল্ড কাপ মৌসুমে। তো হ্যাঁ, এখন তিনি হচ্ছে MLS এ খেলছেন, MLS এ খেলছে। মিনেসোটা ইউনাইটেড। আচ্ছা আচ্ছা। ওকে, 4 বছর পর পর ওনাকে দেখতে পাই। হি ইজ সাচ আন্ডাররেটেড প্লেয়ার ফর কলম্বিয়া। 4 বছর পর পর বিশ্বকাপে খেলে, খুব দুর্দান্ত খেলে। তো পর্তুগাল ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছে, যে 3টা শট নিয়েছে 2টা অপোনেন্ট বক্সে, তো পাস রেকর্ডও খুব দুর্দান্ত ছিল। সো হি প্লেড সো ওয়েল এগেইনস্ট পর্তুগাল। তো ওকে, আমরা এরপরে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলতে চাই। জাপান ব্রাজিলের We were ম্যাচটা নিয়ে waiting for কিছুটা that. কথা বলতে চাই। আচ্ছা, একটা আচ্ছা। ছোট্ট বিরতির সময় হয়েছে, দর্শক ঠিক এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরছি। আবারও আমন্ত্রণ, এবং আমরা এই পর্যায়ে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা বলবো, সরাসরি ফরমেশনে যাবো, এবং পারভেজ আপনার বেশ কিছু ব্যাখ্যার জায়গা আছে, কারণ আপনি নিকো পাস কেমন খেলা দেখতে চেয়েছিলেন, সিমিওনে কেমন খেলা দেখতে চেয়েছিলেন। সো আলটিমেটলি আজকে সবচাইতে আমি মনে হয় ব্যক্তিগতভাবে অবাক হয়েছিলাম রাইট ব্যাক পজিশনে কে খেলেছেন সেটা দেখে। আমি এটা লিটারালি খুব অবাক হয়েছি। সো ওভারঅল এই সেটআপে আর্জেন্টিনাকে কেমন দেখলেন? আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো, মানে যেই প্লেয়ার সেটটা তারা নামিয়েছে এবং যেই ধরনের ফুটবল তারা খেলতে চেয়েছে সেই তুলনায় আমি বলবো যে বেশ সাকসেসফুল একটা ম্যাচ তাদের ছিল। এক্সপেরিমেন্টেশনটা কাজে লেগেছে ওই সেন্সে। প্যালাসিওস সাধারণত তিনি কিন্তু ওই সেন্টার মিডফিল্ড পজিশনেই খেলেন, বাট তাকে রাইট ব্যাক খেলানোটা হলেও তার পজিশনিং কিন্তু নেসেসারিলি সব বারবার রাইট ব্যাক পজিশনে ছিল না। তিনি আসলে ওই ইনভার্টেড একটা রোলে বারবার ঢুকেও যাচ্ছিলেন। হি ওয়াজ ট্রাইং টু বি অ্যান এক্সট্রা ম্যান ইন দ্য মিডফিল্ড, কারণ আর্জেন্টিনাও জানতো যে বলের পজিশন তাদের পক্ষেই বেশি থাকবে, সো ওই জায়গাটা ফাঁকা রাখলেও সমস্যা নেই। আর সিমিওনেকেও এই সাইডে রাখা, রাইট সাইডে রাখার একটা রিজন ছিল যে তিনি ওই যে শেষ যেই প্র্যাকটিস বা ওয়ার্ম আপ ম্যাচটা আর্জেন্টিনা খেলেছে তাকে কিন্তু ওই রাইট সাইডে খেলানো হয়েছে, এবং তিনি আসলে রিলেন্টলেসলি 90 মিনিট ওপর নিচে ওঠানামা করতে পারেন। সো তার কাছ থেকে ওই সাপোর্টটা পাওয়া যাবে। একটু অড লাগছে যে সিমিওনির রেটিংটা 4.5 দেওয়া, মোস্ট লাইকলি বিকজ বলও অনেকবার লুজ করেছে, সেটা একটা ইস্যু হতে পারে। বাট
আমি সবচেয়ে ইমপ্রেসড হয়েছি লো সেলসোর খেলা দেখে, কারণ আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে খুব আন্ডাররেটেড একজন প্লেয়ার। তাকে যতটা রেসপেক্ট তিনি ডিজার্ভ করেন আসলে ফর হিজ টেকনিক্যাল অ্যাবিলিটি ইটসেলফ, ওটার জন্য আর অতটা রেসপেক্ট পান না। এবং কোনো সময় দেখি না যে কোনো বিগ সাইনিং তিনি হচ্ছেন, কোনো বড় ক্লাবে যাচ্ছেন। হ্যাঁ গিয়েছেন, টটনহাম পর্যন্ত গিয়েছেন, এই মুহূর্তে বোধহয় স্প্যানিশ লিগে তিনি বেতিসের হয়ে বা এরকম কোন একটা ক্লাবের হয়ে খেলছেন। তো তার কাছ থেকে আসলে এই পারফরমেন্সটা দেখা আমি একটু পার্সোনালি ইমোশনাল হয়েছি, বিকজ আই নো হাউ গুড হি ইজ উইথ হিজ লেফট ফুট। যে গোলটা তিনি দিয়েছেন, মানে মনে হয় না যে এটা লো সেলসও দিচ্ছেন, মেসি টাইপেরই একটা ফিনিশ কিন্তু একদম দিয়েছেন। এরকম মনে হয়, মানে ডজনেরও বেশি, মানে 2-3 ডজন কোন বেশি ওই জায়গা থেকে দিয়েছেন। আপনার কাছে আমি ফিরবো, আরো আলভারেজ নিয়েও আমার কিছু কথার জায়গা আছে, একটু ওদের কাছ থেকে শুনতে চাই। এই ফরমেশনে আর্জেন্টিনাকে কেমন মনে হয়েছে? আর্জেন্টিনার লাস্ট আমি যতদিন ধরে খেলা দেখতেছি আফটার 2022 আমি যতগুলো ম্যাচ দেখছি বেশিরভাগ সময় দেখছি 4-4-2 ফরমেশনেই তারা খেলতেছে। অ্যান্ড আমার আসলে লো সেলসের ফ্রি কিকটা নিয়ে আসলে প্রশংসা করতেই হবে। একেবারে আমি লাইক মানে মেসির ছায়া পাইছি, সত্যি কথা যেটা, লাইক লেফট ফুটে ক্লিনিক্যাল ফিনিশিং টপ কর্নার, দ্যাট ওয়াজ অ্যামেজিং। দেন আমার সিমিওনের রেটিংটা আসলে একটু কমই মনে হচ্ছে, লাইক হি ডিজার্ভ মোর। বল লুজ করেছে, ইটস ট্রু, বাট একটু বেশি রাখাও যাইতো। 4.5 ইজ টু লো। আর পালাসিওসের যে পজিশনটা রাইট ব্যাক, আমি জীবনেও রাইট ব্যাক খেলতে দেখি নাই। ইট সিমস সো সারপ্রাইজিং। আর সেনেসির থেকেও ভালো একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু বোর্নমাউথের প্লেয়ার, বোর্নমাউথ টানা 17 ম্যাচ আনবিটেন একটা স্ট্রিক কন্টিনিউ করছে। সো দ্যাট ওয়াজন্ট অ্যাকচুয়ালি অ্যাজ এক্সপেক্টেড। আমি ওর থেকে যে আশা করছি সেটা পাইনি। কেমন লেগেছে ওভারঅল খেলা এই ফরমেশনে? না, খুবই দুর্দান্ত খেলেছে সবাই। যেহেতু আগের দুইটা ম্যাচ কিন্তু মেসি স্টার্ট করেছে, যেহেতু সবাই কিন্তু মেসির উপর নির্ভর ছিল যে মেসি বল বানিয়ে দিবে, হলে মেসি গোল করবে। তো এই ম্যাচে কিন্তু সবাই খুব দুর্দান্ত খেলেছে, বিশেষ করে আলভারেজ বা লো সেলসো, সিমন সবাই কিন্তু নিজের সেরাটা দিয়ে খেলতে পেরেছে। তো এটা রাউন্ড অফ 32 এর আগে হয়তো একটা বুস্ট আপ টিমের জন্য, যে হয়তো ওরা আরও একটু ভালো মতো খেলতে পারবে বা মেসির উপর তেমন নির্ভর থাকতে হবে না সবাই। তো আই থিঙ্ক এটা খুব ভালো হয়েছে যে ফরমেশনটা সবাই দেখা গেছে যে আসলে কেমন খেলে আর্জেন্টিনা রিজার্ভ স্টার্ট হয়েছে। আলভারেজকে নিয়ে একটু হতাশা আছে আসলে, মানে ফিনিশিং বা সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটু অফ কালারই আছেন, এবং সেই অফ কালার থাকার ব্যাপারটা আমি আসলে ওই চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের যে রিসেন্ট পারফরমেন্সেস ছিল, যেভাবে তারা ছিটকে গিয়েছিল আর্সেনালের সঙ্গে হেরে 2 লেগে, ওইখানেই আমার মনে হচ্ছিল যে তিনি আইদার কোনো ইনজুরি নার্স করছেন, না হলে তিনি অফ ফর্মেই আছেন বলা যায়। গত ওয়ার্ল্ড কাপেও 4টা গোল দিয়েছেন, খুবই ভালো একটা কোয়ালিটি পারফরমেন্স দিচ্ছেন। এবং এমনও হতে পারে মেন্টালি একটু অন্য মনস্ক হয়ে আছেন কিনা, কারণ তাকে নিয়ে কিন্তু বার্সেলোনায় টানা হ্যাচড়া মারামারি চলছে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যাবেন, রেকর্ড সাইনিং, এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু হচ্ছে। এটা কি ইমপ্যাক্ট করে ওয়ার্ল্ড কাপের মাঝখানে এরকম সাইনিং চেঞ্জ এরকম দেখতে পাচ্ছি? মানে হচ্ছে তো ওয়ার্ল্ড কাপের ভেতর দিয়ে আমরা বড় বড় অনেকগুলো সাইনিং দেখছি। ইভেন যে ম্যান সিটি তারা এলিয়ট অ্যান্ডারসনকে সাইন করেছে 115-20 মিলিয়ন, 116 মিলিয়ন, মানে এরকম বড় বড় ডিল হয়ে যাচ্ছে। সো এটা আমার মনে হয় মাঝে মধ্যে প্লেয়ারদের মাইন্ডেও কাজ করে, কারণ আপনি যখন সাইন্ড হচ্ছেন, আপনার তো এজেন্টের মাধ্যমে ওই ক্লাবের সঙ্গে কথা বলতে হচ্ছে, নেগোশিয়েট করতে হচ্ছে, আপনার ক্লাব ফিউচার নিয়ে চিন্তা করছেন, এর মাঝখান দিয়ে কিন্তু ট্রেনিং ম্যাচ। সো আমার মনে হয় যে আরো একটা বিষয় আমি বলি, অ্যাড করি, আলভারেজের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে, এবং সেই তুলনায় তিনি যখন দেখছেন যে মেসির প্রেজেন্সে বাকি সবাই পেরিফেরাল ক্যারেক্টার একটু কি ইজি নিয়ে ফেলছেন কিনা, রেসপন্সিবিলিটি একটু কম আমার উপর, এরকম কোনো একটা ফিলিং তার মধ্যে ভর করছে কিনা, আই এম নট শিওর। বাট লতারোকে দেখে আমার মনে হয় কি হি হ্যাজ আ পয়েন্ট টু প্রুভ। মানে গোল পাচ্ছে না, গোল দিতে পারেনি এতদিন খেলার পর, মোটামুটি 2022 ওয়ার্ল্ড কাপ, এই 26 এসে তিনি তার ফার্স্ট গোল পেলেন ওয়ার্ল্ড কাপে। সো এটা তার জন্য মেমোরেবল, যদিও সেটা পেনাল্টি, বাট আমার মনে হয় তিনি এই গোলটা পাওয়ার জন্য অনেক খাটছেন, মানে সেই খাটনিটা অন্তত মাঠের খেলায় টের পাওয়া যায়। নিকো পাসকে কেমন মনে হয়েছে? পাজের ব্যাপারে আমি বলবো যে পাজকে আমি কোমোতেও যখন খেলতে দেখেছি এতটা ওয়াইড পজিশনে তাকে খেলতে দেখিনি। তার হিট ম্যাপটা যখন দেখছিলাম, তিনি কিন্তু মোস্টলি ওই রাইট সাইডের ওয়াইড স্পেস গুলোতে একটু বেশি ছিলেন, যেটা স্বভাবত মেসির এখনকার সময় আর্জেন্টিনা দলে খেলার স্পেস না। তো যারা বলছেন যে পাজ আসলে মেসির এক্স্যাক্ট একটা রোল প্লে করবেন, বা মেসি যেটা করেন মাঠে সেটা তিনি করবেন, অ্যাবিলিটি আছে, বাট গতকাল আমার ট্যাকটিক্যালি মনে হয়েছিল যে তাকে একটু ওয়াইড পজিশনে ঠেলে রাখা হচ্ছে, বা সেখান থেকে তিনি ভেতরে আসবেন, কাট ইন করবেন, সেরকম একটা মানে প্ল্যান প্রোগ্রাম চলছিল। সো পাজকে লিটারেলি মেসির জায়গায় আমি দেখিনি, এবং তিনি আসলে ওই 60 অড মিনিটস পরে তো তাকে সাব করে দেওয়া হয়েছিল। সো দেখতে হবে আরো আসলে, মানে তার রোলটা অ্যাকচুয়ালি আর্জেন্টিনা টিমে কি, আমার কাছে এখনো পর্যন্ত খুব একটা বেশি ডিফাইন্ড মনে হচ্ছে না। মেসির কি গোল দিতেই হবে? ইটস হিম, ইটস জাস্ট হিম। লাইক মানে এই মানুষটাকে আমি আমার ছোটবেলায় যা দেখে আসছি, ছোটবেলায় দেখতাম যে
আমার মনে আছে ইরানের এগেনস্টে ম্যাচটা 2014 সালে, সেখানে একটা হিউজ ব্যাঙ্গার গোল ছিল। আমি তখন থেকে যা দেখতেছি এই মানুষটাকে সেম দেখতেইছি, লাইক মানে এই মানুষটাকে আমি অফ ফর্মে দেখি নাই, ওকে আমি কখনো তাকে অফ ফর্মে দেখি মেসি নাই। পারফরম্যান্স মেসি উনাকে বলার কি আছে? নামার পর আসলে জিনিসটা মেসির কাছে আরো ইজি হয়ে গেছিল, যে অলরেডি ম্যাচ ওরা মানে 1-2 হয়তো ছিল, তো মেসি আসলে জিনিসটাকে আরো সুন্দর করে ম্যাচটা শেষ করছে, যে যে একটা ফ্রি কিক নিয়েছে। তো মেসি এই বয়সে এসো যে এত শটের পাওয়ার, হি ওয়াজ টু মাচ ইনক্রেডিবল, যে ফেনোর পারফরমেন্স করেছে। তো দুর্দান্ত একটা ম্যাচ ছিল মেসির জন্য। ওয়েল, লিওনেল মেসির এই বিষয়টা নিয়ে আসলে কিছু অ্যাড করা ডেফিনেটলি আছে, কারণ আমরা অনেকে ভাবছিলাম কি যে লিওনেল মেসির বোধহয় ক্ষুধা একটু কম, তিনি হয়তো আসবেন, পারফর্ম করবেন, এনজয় করবেন খেলাটা, বাট খেলাটা এনজয় করা মানে কি এটা, মানে এতটা লিথাল হওয়া, তিনি যাই মারছেন তাই গোল হয়ে যাচ্ছে। এবং এই পার্টিকুলার গোলটা যেটা মেসির ফ্রি কিক গোলটা, আমার কাছে মনে হয় এখানে মেসির তো দুর্দান্ত শট ছিলই, বাট আই ডোন্ট নো হোয়াট জর্ডান ওয়াজ ডুইং এই জায়গাটায়। মানে তারা যে জায়গায় ওয়ালটা সেট করেছে, কিপার যেখানে দাঁড়িয়েছেন, আমার কাছে মনে হচ্ছিল যে তারা একটা প্যাসেজ তৈরি করে দিয়েছেন, যে এই যে দেখো একটা ফাঁকা অঞ্চল ওকে আছে, আই উইশ আমরা এটা নিয়ে আসলে আলোচনা করতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পারফেজ, আগামীকাল আমরা ওয়াচ অ্যালং করব ব্রাজিল জাপান ম্যাচ, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।